আবির চলে গেল। হঠাৎই মেঘের কানে আবিরের কণ্ঠ বেজে উঠল, মামা, আপনি বসুন, চা আমি বানাচ্ছি। মেঘ আঁতকে উঠে পিছনে ঘুরল। সত্যি সত্যি আবির চা বানাচ্ছে। মেঘ তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো। ভেতরে থাকা হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। ঠোঁটে ফুটে উঠেছে প্রশান্তির হাসি। অকস্মাৎ মনে দুশ্চিন্তারাও ভর করেছে। নিজের অজান্তেই বলে উঠল, এত সুখ আমার কপালে সইবে তো? সঙ্গে সঙ্গে মেঘ নিজের মাথায় গাঁটটা মেরে বলল, কিসব বাজে কথা ভাবছিস? আবির চুপ 2 কাপ চা নিয়ে এগিয়ে আসলো। আদা লেবু দিয়ে 2 কাপ চা নিয়ে আসছে। আবিরকে দেখে মেঘ পুনরায় চেয়ারে বসলো। মেঘকে 1 কাপ চা দিয়ে আবির পাশের চেয়ারে বসে চায়ের চুমুক দিল। মেঘ 1 চুমুক চা খেয়ে মুগ্ধ হয়ে আবিরের পানে চেয়ে জিজ্ঞেস করলো, আপনি আর ঠিক কী কী পারেন একটু বলবেন? আবির নির্বিকার ভঙ্গিতে বলল, বলতে পারবো না, তবে প্র্যাকটিক্যালি সব পারবো। বাহ, বড় আব্বু আর বড় আম্মুর একমাত্র ভদ্র ছেলে। আপনি ছেলে হয়ে যা পারেন, আমি মেয়ে হয়েও তা পারি না। আবির উদ্গ্রীব হয়ে বলল, আমি কখনোই ভদ্র ছেলে ছিলাম না। আমি 1 নম্বরে অশুভ আর অভদ্র একটা ছেলে। তাছাড়া তোকে কাজ শিখতে বলেছে কেউ? তোর যখন যা লাগবে শুধু অর্ডার করবি। মেঘ প্রশ্ন করল, আপনি অভদ্র এটা কে বলেছে? তোর আব্বু। মেঘ হেসে বলল, আব্বুর চোখে দুনিয়ার সব ছেলেরাই অভদ্র। দেখবেন 2 দিন পর থেকে হাদিকেও এভাবেই কথা শোনাবে। আবিরও মলিন হাসল। নিষ্ঠুর এই পৃথিবীতে সবার প্রিয় হয়ে ওঠা কারো পক্ষেই সম্ভব না। তবে আবিরের প্রচেষ্টা শুধুমাত্র নিজেকে প্রমাণ করা। আবির অভদ্র নয়, তবে অসভ্য তো বটেই। মেঘকে কাজ পেলে আরও বেশি অসভ্য হয়ে যায়। এই জন্য মেঘের দিকে ঠিকমতো তাকাচ্ছেই না। আবির ফোন চেক করতেই দেখলো মোট 17টা কল আসছে। বাসা থেকে 8টা কল আসছে। তানভীরও 4-5টা কল দিয়েছে। ফুপ্পি রাকিবও কয়েকবার কল দিয়েছে। ফুপ্পি রাকিব ও কয়েকবার কল দিয়েছে। এখন ফোন দিলেই যে যার মতো কথা শোনাবে, তারপর আবার মন খারাপ হবে, সেই ভেবে কাউকেই কল ব্যাক করেনি। রাস্তায় একটা মেডিকেল শপ থেকে মেঘকে ঔষধ কিনে খাইয়েছে যাতে জ্বর না আসে। আবির আশেপাশেই রিক্সা খুঁজছে। বাসার মানুষের থেকেও বেশি টেনশন হচ্ছে মেঘকে নিয়ে। কারণ মেঘকে সামাল দেওয়ার মতো মানসিক অবস্থা আবিরের নেই। বৃষ্টির পানিতে চিকচিক করা মেঘের 2 গাল, গোলাপের ভেজা পাপড়ির মতো লাল টকটকে 2 ঠোঁটে তাকানো মাত্রই আবিরের বুকে কম্পন অনুভব করে। সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। কিন্তু মেঘ নিজের মতো কথা বলছে। হঠাৎ আজগুবি প্রশ্ন করতে শুরু করে, যে প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিস্থিতি আবিরের নেই। তাই মেঘকে নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে চাচ্ছে। একটা ফুলের দোকান থেকে মেঘ বলে উঠল একটা ফুলের দোকান দেখে মেঘ বলে উঠল, আবির ভাই, আমাকে একটা গোলাপ ফুল কিনে দিবেন? না। কেন? গোলাপ ব্যতীত অন্য কোনো ফুল নেই। লাল গোলাপগুলো খুব সুন্দর লাগছে, একটা নেই? বললাম তো না। মেঘ মন খারাপ করে 2টা বেলি ফুলের মালা নিয়েছে। আবির টাকা দিয়ে বেরিয়ে এসে বলল, দে পরিয়ে দিই। প্রয়োজন নেই। কেন? কারণ এগুলো মিমের জন্য নিয়েছি। ওয়েট, আরও কয়েকটা নিয়ে আসি। লাগবে না, আমার জন্য আনলে লাল গোলাপ নিয়ে আসুন। আবির গম্ভীর কণ্ঠে বলল, চল,
সামনে যাই, সামনে হয়তো রিক্সা পাবো। মেঘ উষ্ণ স্বরে বলল, তবুও গোলাপ কিনে দেবেন না? না। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছে। বৃষ্টি কমে এসেছে, তবে গাছ থেকে এখনো টুপটাপ করে পানি পড়ছে। আবির মেঘের গমন পথে চেয়ে ভারী কণ্ঠে বলল, যেই ফুল তোকে অন্য কোনো ছেলে দিতে চেয়েছিল, সেই ফুল আমার চোখে বিষের মতো। আবির সেই বিষ ছুঁবে না। এদিকে তানভীর বাসার কাছে গাছের নিচে বাইকে বসে আছে আর ওদের জন্য অপেক্ষা করছে। বৃষ্টি কমাতে আবিরকে কয়েকবার কল পর্যন্ত দিয়েছে, কিন্তু আবির ফোনই ধরছে না। হঠাৎ বন্যার কথা ভেবে কল দিল বন্যার নাম্বারে। অনেকদিন পর বন্যার ফোনে কল ঢুকছে। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ করার সঙ্গে সঙ্গে বন্যা প্রশ্ন করল, হ্যালো, কে? তানভীর কপাল গুটিয়ে বলল, বাহ, এত অপরিচিত হয়ে গেলাম। বন্যা তৎক্ষণাৎ বলে উঠল, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি তানভীর ভাই, নতুন ফোনটায় নাম্বারটা সেভ ছিল না। ওহ আচ্ছা, ফোন কবে কিনলা? আজকেই কিনেছি। আপনি কি বাহিরে? হ্যাঁ, কেন? বৃষ্টি, বাতাস এসবের শব্দ হচ্ছে মনে হয়। ও আচ্ছা, গাছতলায় বসে আছে তাই এমন শব্দ হচ্ছে। গাছতলায় কেন? এমনিতেই একটু কাজ ছিল। রাতে খেয়েছো? জি। আপনি? হ্যাঁ, ফুপিদের বাসায় খেয়ে আসলাম। ফুপিরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভালো থাকুন, রাখি এখন। কেন? ঘুমাবো। আচ্ছা, ঘুমাও। তানভীরের কথা শেষ হওয়া মাত্রই আবির আর মেঘ আসছে। যথারীতি তিনজনেই কাক ভেজা হয়ে বাসায় ফিরেছে। রাত 11টার উপরে বেজে গেছে, অথচ তিন ভাই সোফায় বসে আছে। কাঠগড়ায় মেঘ, আবির আর তানভীর। মেঘ হাঁচি দিতেই আবির মাথা নিচু করে কপাল গুটিয়ে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে ধরেছে। আজ একটা ঘূর্ণিঝড় হতে চলেছে, যার সূচনা মেঘের একটা হাঁচি করে দিল। আবির মাথা নিচু করে মেঘকে আস্তে করে বলল, রুমে যা। মেঘ কোনো দিকে না তাকিয়ে ভেজা জামা নিয়ে নিজের রুমের দিকে ছুটছে। ড্রয়িং রুম, সিঁড়ি সব ভিজে গেছে। আল্লাহ আহমেদ খান মেঘের দিকে একবার তাকিয়ে পুনরায় আবিরদের দেখল। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোমাদের এই অবস্থা কেন? আবির সাফাই দেওয়ার স্বরে বলল, আপনিই তো বলেছেন বাইক যেন না চালাই, আর রাস্তায় রিক্সা পাইনি। গাড়ি নাওনি কেন? ফুপ্পিদের বাসা পর্যন্ত গাড়ি ঢুকবে কিনা শিওর ছিলাম না। বাসা পর্যন্ত না যাক, রাস্তা পর্যন্ত তো যেত। রাস্তায় রাখবো, তারপর কোনো অ্যাক্সিডেন্ট হলে, আই মিন চুরি হলে গাড়ির দায় কে নেবে? আমি? আল্লাহ আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি না নিলে তোমার বাপই না হয় দায় নিত। যত যাই হোক, গাড়িটা তো তোমার বাপেরই। আবির মৃদু হেসে বলল, আমার যেন কাউকে কোনো দায় নিতে হবে না, আর আমিও অযথা কোনো দায় দিতে চাই না। মোজাম্মেল খান এবার চেঁচিয়ে উঠলেন, তোমাদের ঘাড়তারামির জন্য আমার মেয়েটাকে কেন ভিজিয়েছ? ওর কিছু হলে? আবির রাশভারী কণ্ঠে বলল, আপনার মেয়ের কিছু না হলেই তো হলো। এত রাতে এখানে কথা বাড়ালে ঝামেলা হবে ভেবেই
মোজাম্মেল খান হুঙ্কার দিয়ে সোফা ছেড়ে উঠে চলে গেছেন। ইকবাল খান ও নিজের রুমে চলে গেছেন। আলী আহমেদ খান কাজের মহিলাকে ডেকে ফ্লোর মোছার কথা বলে নিজেও ভেতরে চলে গেছেন। আবির ভেতরে ভেতরে ফুঁসছে। রুমে গিয়ে রাগে বিছানার উপর ফোন ছুঁড়ে ফেলে সোজা ওয়াশরুমে চলে গেছে। আবিরের রাগের একমাত্র কারণ সে নিজেই। আবির শাওয়ার নিয়ে আবার রান্নাঘরে এসে মেঘের জন্য স্যুপ আর কফি নিয়ে গেছে। মেঘকে ডাকতেই মেঘ দরজা খুলে স্বাভাবিক কণ্ঠে বলল, ভেতরে আসুন। আবির গুরুতর কণ্ঠে বলল, না থাক, কখন আবার চেঁচিয়ে তোর আব্বুকে ডাকবি। মেঘ আহাম্মকের মতো তাকে থেকে খাবারগুলো নিল। আবির সঙ্গে সঙ্গে চলে গেছে। তানভীর ফ্রেশ হয়ে আবিরের রুমে আসছে। মূলত মিনহাজদের ব্যাপারে কথা বলতেই এসেছে। আবিরের অ্যাক্সিডেন্টের পর থেকে মেঘের মতো আবিরও ওদের ব্যাপারে মাথা ঘামায় না। তানভীরকে প্রথম দুই একবার জিজ্ঞেস করলেও এরপর থেকে একবারের জন্য তাদের কথা জিজ্ঞেস করেনি। তানভীর আজ নিজ থেকেই কথা বলতে আসছে। আজ শুক্রবার। ফুপ্পির বাসাতে আজকে সবার দাওয়াত। নামাজ পড়েই সবাই রওনা দিয়েছে। আবির, তানভীররা, মিম, মেঘ, আদি ইকবাল খানের গাড়িতে যাচ্ছে। বাকিরা আল আহমেদ খানের গাড়িতে। আরিফ আর আসিফ দুজনেই গলির মোড় থেকে ওনাদের এগিয়ে নিয়ে গেছে। মিম আরিফকে দেখেই বড় করে ভেঙচি কাটল। আত্মীয়তার সম্পর্কের খাতিরে আরিফ মৃদুভাবে হাসল। মেঘ মিমকে সারাদিন সামলে রেখেছে, যেন কোনোভাবেই কোনো অঘটন না ঘটায়। খাওয়া দাওয়ার পর পর্ব শেষ করে বিকেলের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী পরশু থেকে রমজান শুরু, তাই ফুপ্পির চোরাচুরিতে আজই সবাইকে আসতে হলো। ফুপ্পির সাথে সবারই খুব ফর্মাল সম্পর্ক। আবির ফুপ্পিকে যতটা আপন করে নিয়েছে, বড়রা ঠিক ততটা পারছে না। মাঝরাতে হঠাৎই আবিরের ফোনে কল বাজতেছে। আবির ঘুমের ঘরে প্রথমে কেটে দিয়েছে। খানিকক্ষণ বাদে আবারও ফোনে কল বাজতেছে। আবির কল রিসিভ করে অর্ধ ঘুমন্ত অবস্থায় জিজ্ঞেস করলো, কে? পেতনি। আবির ঘুমের ঘরেই মুচকি হাসল। ঠোঁটের কোণে হাসি রেখে বিমোহিত কণ্ঠে জানতে চাইল, আবির কি কোনো অন্যায় করেছে? তা না হলে মাঝরাতে পরীর বদলে পেতনি কেন কল দিবে আমায়? হ্যাঁ, আপনি মস্ত বড় অপরাধ করেছেন। আবিরের চোখ বন্ধ, এখনো ঘুমের রেশ লেগে আছে চোখে মুখে। আধঘুমে থেকেই আবির পুনরায় প্রশ্ন করল, সর্বনাশ, অপরাধটা কি বলা যাবে? মেঘ নিচু কণ্ঠে বলল, আপনি আমার প্রথম কলটা ধরলেন না কেন? আবির চোখ মেলে ফোনের দিকে তাকালো। তড়িঘড়ি কল কল লিস্ট চেক করলো। ঘুমের ঘরে কল কাটার ঘটনা মনে পড়তেই মাথা চুলকে ঠান্ডা কণ্ঠে বলল, উপস, সরি। ঘুমের মধ্যে কিভাবে বুঝবো যে আপনি কল দিয়েছেন? সরি। সদ্য ঘুম থেকে ওঠা আবিরের ভাঙা ভাঙা কণ্ঠ শুনে মেঘের হৃদস্পন্দন বেড়ে গেছে। মনে হচ্ছে কি যেন হৃদয়ে ছুরির ন্যায় তোলপাড় চালাচ্ছে। সব কিছু যেন মুহূর্তে তছনছ হয়ে করে দিবে। মেঘ বুকের বাম প্রকোষ্ঠে হাত রেখে নিজেকে সংযত করে ধীর স্থির কণ্ঠে প্রশ্ন করে, সেহরি খাবেন না? উঠুন। আবির নিরস গলায় বলল, না খেয়ে কত রমজান কাটিয়েছি, এখন না খেয়ে রোজা রাখা অভ্যেস হয়ে গেছে। মেঘ শক্ত কণ্ঠে বলল, না খেয়ে থাকতেন কেন?
তখন তো আর কেউ কল দিয়ে জাগিয়ে দিত না আমায়। মেঘ চাপা স্বরে বলল, এখন যেহেতু জাগিয়ে দিচ্ছে, তার মানে বুঝতে হবে অভ্যাস পরিবর্তন করার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি ওঠেন, আমি রাখছি। আবির দপ্তর স্বরে ডাকল, মেঘ। জি। নিজেকে সব কিছুতে জড়িয়ে রাখিস, কোনো একটাতে কেন্দ্র করে চললে পরবর্তীতে তার ব্যথাটা সহ্য করতে পারবি না। মেঘ কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, রাত বিরেতে এসব কি কথা বলছেন? উঠবেন নাকি উঠবেন না বলুন। আরে বাবা, এখনই উঠতেছি, হাত মুখটা ধুয়ে আসছি। ওকে। মেঘ কল কেটে তাড়াতাড়ি নিচে আসছে। ততক্ষণে টেবিলে খাবার রেডি। প্রথম রোজা বলে আজ আদিও উঠেছে। আবির হাত মুখ ধুয়ে কিছুক্ষণের মধ্যেই নিচে আসছে। আসার সময় তানভীরকেও ডেকে নিয়ে আসছে। মেঘের বিপরীতে বসতে বসতে আবির অল্প করে ভ্রু নাচালো। মেঘ অপ্রখর হেসে চিবুক নামিয়ে নিল। খাওয়া দাওয়া শেষে যে যার মতো রুমে চলে গেছে। আবির নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মেঘ রেস্ট নেওয়ার জন্য একটু শুয়েছে। বন্যাকে নেটে দেখে সঙ্গে সঙ্গে কল দিল। বন্যা কল রিসিভ করা মাত্র মেঘ বলে উঠল, আসসালামু আলাইকুম, সেহরি খেয়েছো জানো? মাত্রই খেয়ে আসলাম, তুমি খেয়েছো বেবি? হ্যাঁ খেয়েছি, এখন রেস্ট নিচ্ছি। বন্যা ঠাট্টার স্বরে বলল, সাবধান, রোজা রমজানের দিন দিনের বেলা মনকে সংযত রাখিস। আমির ভাইয়াকে ড্যাব ড্যাব করে দেখিস না, আর ওনাকে নিয়ে বেশি ভাবিস না। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, ওনাকে দেখবো কিভাবে? উনি সারাদিন অফিসেই থাকবেন। আচ্ছা, একটা কথা বলবি? কি? আমি যদি রোজা রেখে পাঞ্জাবি বা টি শার্ট প্রিন্ট করি, তাহলে কি আমার রোজা হালকা হয়ে যাবে? বন্যা হাসতে হাসতে বলল, হ্যাঁ হয়ে যাবে, কারণ তুই রং করতে করতে আবির ভাইয়ার কথা ভাববি। তাই দিনের বেলা জামা কাপড়ের দিকে ভুলেও তাকাবি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, নামাজের সময় হয়ে যাচ্ছে, রাখছি। বন্যা কল কাটতেই দেখলো তানভীরের আইডি থেকে মেসেজ আসছে। ছোট করে লেখা, সেহরি খেয়েছো? বন্যা উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ, আপনি খেয়েছেন? হ্যাঁ। কোনো পাশ থেকেই আর কোনো মেসেজ আসলো না। তানভীর ২-৩ বার কিছু লিখেও বারবার মুছে দিয়েছে। কিছু একটা বললে সেই মেসেজ মেঘকে দেখালে বোনের নজরে তানভীর ছোট হয়ে যাবে, সেসব ভেবেই তানভীর কিছু লিখতে পারছে না। প্রায় ৫ মিনিট পর বন্যার আইডি থেকে মেসেজ আসলো, গুড নাইট। তানভীর মলিন হেসে লিখল, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। সকালে মেঘের ঘুম ভাঙার আগেই আবির অফিসে চলে গেছে। বাড়ি সম্পূর্ণ নীরব। মেঘ একে একে সবার রুমেই চক্কর দিয়ে আসছে। মিমার আদি টিউশনে গেছে। তানভীর, আবির, আলী আহমেদ খানরা কেউ বাসায় নেই। বাড়ির দিন করতেই নিজেদের রুমে কোরআন শরীফ পড়ছেন। মেঘ ঘুরে ফিরে নিজের রুমে এসে শাওয়ার নিয়ে উজু করে সেও কোরআন শরীফ পড়তে বসেছে। ইফতারের আগ মুহূর্তে আবিরা বাসায় ফিরেছে। প্রথম রোজা, তাই মালিহা খান বারবার সবাইকে বলে দিয়েছেন যেন ইফতারের আগেই চলে আসে। মেঘ শরবত বানাচ্ছে, মিমিককে সাহায্য করছে, আর আদি দুপুর থেকেই সোফায় পড়ে আছে। ১০ মিনিট পর পর জিজ্ঞেস করে, মেঘাপু আর কতক্ষণ? আপু আর কতক্ষণ পরে আজান দিবে? মেঘ আর মিম আহাদিকে বুঝিয়ে রাখতে রাখতে নিজেরাই ক্লান্ত হয়ে গেছে। আদি এই যে সোফায় শুয়েছিল,
আর উঠতেই পারছে না। আবির ইফতারের আগে আগে এসে আদিকে কোলে করে চেয়ারে নিয়ে বসিয়েছে। চেয়ারে বসেও আদি হেলে পড়ে যাচ্ছে।